বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিগাতলায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেয়ায় অভিযুক্ত সেই আশরাফুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযানে যায় তারা। তাতে আশরাফুলকে রসিদ নিয়ে চাঁদা আদায় করতে দেখা যায়। তখন গাড়ির মালিকের সঙ্গে তর্কেও জড়ায় সে। এ নিয়ে এখন মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। নির্বাচন নিয়ে সুস্পষ্ট ধারণা চাইছে বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দুপুরে। ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিবের বৈঠক 15 বছর পর। আমনা বালুচ ঢাকা আসছেন আজ। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, সংবাদে আরো যা থাকছে। দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। 3000 মেগাওয়াট ঘাটতির সংখ্যা। সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তা। বাড়তি দামে ব্যবসায়ীর কারসাজি দেখছে ক্যাব। শিরোনামের পরে বা জানাবো বিস্তারিত খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসছে বিএনপি। বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে দলটি। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে এ বৈঠক। এবছরের ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে দলের এমন অনড় অবস্থান তুলে ধরবেন নেতারা। চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাওয়ার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার চেষ্টা হলে রাজপথে আন্দোলনের কথাও ভাবছেন বিএনপি নেতারা। তারা মনে করেন শেখ হাসিনার পতনের পর সংস্কারের পথ খুললেও ডক্টর ইউনূসকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল। এ বিষয়ে খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশল ঠিক করতে চায় বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে মঙ্গলবার রাত 8:15টায় গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবে বিএনপি। গুলশানে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। সেখানে আলোচনায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন। যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জামাত আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গত রোববার হয়েছে এই সাক্ষাৎ। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান নিজেও। জামাতের আমির শফিকুর রহমান 4 এপ্রিল ব্রাসেলস সফরে যান। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল। প্রায় 2 সপ্তাহ পর সোমবার দেশে ফেরেন জামাতের আমির শফিকুর রহমান। তবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো ফেরেননি। অন্যদিকে বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। প্রায় 15 বছর পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে এই বৈঠকটি। এতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি কাল তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জানা গেছে কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হতে পারে আলোচনা। ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সবশেষ 2010 সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এদিকে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। অ্যান্ড্রু হেরাপ আসছেন কাল।
এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। প্রথম দিন চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন নিকোল চুলিক। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ নানা দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। বৃহস্পতিবার অ্যান্ড্রু হেরাপ আসার পর দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বসছেন সরকারের নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হবে। 2026 সালে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে যাবে বাংলাদেশ। পেছনে ফেরার পথ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এরই মধ্যে এলডিসি উত্তরণে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। তত্ত্বাবধান করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2018 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই হিসাবে গত বছর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন উন্নীত হওয়ার কথা থাকলেও হোঁচট খায় করোনার কারণে। কার্যক্রম পিছিয়ে তা এখন হবে 2026 সালে। এমন বাস্তবতায় এলডিসি গ্র্যাজুয়েশনে উত্তরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। আমরা মনে করি না যে গার্মেন্টস সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমি প্রথমে বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন, 32টা কনভেনশন, আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এরই মধ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে, তা মনিটরিং করবে উচ্চ পর্যায়ের একটি কমিটি। এছাড়া দেশের বাণিজ্য সম্প্রসারণে ট্রেড নেগোসিয়েশন বডি গঠনের কথাও জানান আনিসুজ্জামান চৌধুরী। প্রত্যেক দেশেই এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা শুধু ট্রেড নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। বিজনেস সেক্টরে যারা এক্সপেরিয়েন্স আছে ট্রেডের, তাদের থেকে লোক নেব। আমরা একটা শক্তিশালী ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা ইনশাআল্লাহ করব এবং এটা নেতৃত্বেও খুব সিনিয়র লেভেলের নেতৃত্ব থাকবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফর করবেন বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির যেসব নেতাকর্মী সন্ত্রাস, চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানিয়েছে এনসিপি। এসব নেতাকর্মী বিএনপির ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে এক প্রতিবাদ সমাবেশে মন্তব্য করেন তিনি। এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়। এ সময় এনসিপি নেতারা বলেন, মধ্যরাতে রূপনগরের স্বেচ্ছাসেবক দলের নেতা এসআই টুটুলের নেতৃত্বে ওই হামলা হয়। লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার নাম করে এনসিপি কর্মীদের ডেকে নেওয়া হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। জনাব তারেক রহমানকে আহ্বান করব, আপনার দলের যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজের সাথে জড়িত, তাদেরকে শুধু দলীয়ভাবে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই সন্ত্রাসীরা শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা করে ক্ষান্ত হবে না, তারা বিএনপিকে নিঃশেষ করে দিবে। রাজধানীর জিগাতলায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেয়ার ঘটনায় অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত রাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মঙ্গলবার রাত 8টার দিকে ধানমন্ডির জিগাতলা এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক তরুণ রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এই সময় গাড়ির মালিকের সঙ্গে তর্কেও জড়ায় ওই তরুণ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্ধকার কথা না, ঘটনা কি হয়েছে? গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ঈদগাহ আবাসিক এলাকায় ভগ্নিপতির বাড়ি থেকে তাকে আটক করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, সাবেক সংসদ সদস্য শাহ সরওয়ার কবির
ঈদগাহ আবাসিক এলাকায় আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি থেকে তাকে আটক করা হয়। সরওয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় 2টি মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জমি দখল, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্বপ্রদীপ কারবারি ত্রিপুরার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাতের পাশাপাশি নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। যথাযথ অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খাগড়াছড়ির রামগড়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্বপ্রদীপ কারবারি ত্রিপুরা সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নিকট আত্মীয়। ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীর প্রভাবে জোরপূর্বক জমি দখল, নিরীহ মানুষকে মারধর ও মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, জগন্নাথপাড়ার নিজ বাড়িতে যাতায়াতের রাস্তা তৈরির জন্য তাদের জায়গা দখল করেছেন তিনি। দেয়নি কোনো ক্ষতিপূরণ। এছাড়া পানি প্রবাহের ড্রেন বন্ধ করে দেয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জোরপূর্বক আমার বসত বাড়ি থেকে জায়গায় উনি ওনার ব্যক্তিগত রাস্তার জন্য নিয়ে গেছে। রাস্তা বাবদ আমরা কোনো ক্ষতিপূরণ বা কোনো খরচ কিছু পাই নাই। আমাদের অনেকগুলো ক্ষয়ক্ষতি করছে, অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রায় একজনের 1 কানি বা 2 কানি বা 40 শতক করে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ারম্যান সাহেবকে বলছে, আপনি এখানে মাটি বরাদ করছেন যে এখানে একটা ড্রেন আছে, এই ড্রেনটা আপনি ফুরে লাইছেন, কোথায় থাকে, এটা পরে ব্যবস্থা হবে। মন্ত্রী ও দলের প্রভাব খাটিয়ে দক্ষিণেশ্বরী রামগড় কালী মন্দিরের উন্নয়ন কাজ হাত দেননি বিশ্বপ্রদীপ। অথচ কোনো কাজ না করেই বরাদ্দের 32 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন মন্দির কমিটি। 18-19 অর্থবছরে এখানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে পুরৈশেরের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী এটা ঠিকাদার ছিল বিশ্বপ্রদীপ কারবারি। কিন্তু পরবর্তীতে এই কাজের কোনো দৃশ্যমান আমরা দৃশ্য দেখি নাই বা কোনো কাজ উন্নয়ন কাজ হয় নাই। এসব অভিযোগ ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। লিখিত কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তারপরে যেহেতু আপনারা বলেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং পাশাপাশি আমাদের যে অবস্থান যে অবৈধ কোনো দখল বা অবৈধভাবে কোনো স্থাপনা এটি আসলে থাকবে না, আমরা আইনগত পদক্ষেপ নিব। এটি গত 5 আগস্টের অভ্যুত্থানের পর রামগড় থানায় তার বিরুদ্ধে 5টি মামলা হয়েছে। এরপর থেকে পলাতক আছেন বিশ্বপ্রদীপ ত্রিপুরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর আগে সকালে ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেয় দলটি। এ সময় কমিশনের সঙ্গে মত বিনিময় করে দলের 8 সদস্যের প্রতিনিধিরা। ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের 100টিরও বেশি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে এনডিএম। তিনি বলেন, সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে প্রতি জেলা ও উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করে এনডিএম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। সাবেক কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐক্যমত কমিশনকে জানিয়েছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 37 শিক্ষার্থী বহিষ্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও 2 মে হল খোলার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তারা। 6 দফা দাবি থেকে সরে গিয়ে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। তালা ভেঙে ঢোকে বিভিন্ন হলে। সংঘর্ষের প্রায় 2 মাস পর সোমবার রাতে কুয়েটের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে 4 মে শিক্ষা কার্যক্রম চালু ও 2রা মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রহসন বলছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। পরে তালা ভেঙে 6টি হলে প্রবেশ করে তারা। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি।
এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। 37 জনের নামে প্রহসনমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয় এবং আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি প্রত্যেক কুয়েটিয়ান। এই ক্যাম্পাসে নিরীহ শিক্ষার্থীদের প্রতি আক্রমণ করা হয়েছে এবং এই নিরীহ শিক্ষার্থীদের কি যাদের উপর আক্রমণ করেছে তাদের উপরে আবার মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে। ছাত্রদের কোনো বিষয়ে জোর করেন না বলে দাবি করেন উপাচার্য। হলের তালা ভাঙার বিষয়টি সিন্ডিকেটকে জানানো হবে বলেও জানান তিনি। এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতে। এবারে যে কাজটা বেআইনি হবে আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এখন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো, আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ হয়। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন এবং অজ্ঞাত কয়েকশো জনের নামে মামলা করে কুয়েট প্রশাসন। 25 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার নির্দেশ দেওয়া হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। আর ডিবি প্রধানের বদলি রুটিন কাজের অংশ হিসেবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় তারা এই কথা বলেন। উপদেষ্টা দাবি করেন, এই সরকারকে 5 বছর চাওয়ার কথা তার নয়, জনগণের। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরেই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় জানতে রোববার রুল জারি করে হাইকোর্ট। এ পরিস্থিতিতে রোববার আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। সচিবালয়ের সভা শেষে খোদা বক্স চৌধুরী বলেন, আইন উপদেষ্টা কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন তার জানা নেই। আইন উপদেষ্টা স্বরাষ্ট্রের কাছে এ বিষয়ে কিছু জানতে চাননি বলেও জানান তিনি। এ সময় ডিবি প্রধানের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক ভালো কাজ করছে। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে লোডশেডিং মোকাবেলার চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিভাগ 18,000 মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা ধরে প্রস্তুতি নিয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানির আমদানি নির্ভরতায় চাহিদা মতো সরবরাহ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের মতে এবার 3,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। চলতি বছর গ্রীষ্মের শুরুতেই 13 এপ্রিল রোববার সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় 15,380 মেগাওয়াটে। উৎপাদন কম থাকায় লোডশেডিং হয় 92 মেগাওয়াট। শনিবার সকালে ঝাড়খণ্ডের আদানি কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সেদিন বিকেলে 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করতে হয় 428 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ বলছে, তাপমাত্রা বাড়তে থাকলে চাহিদা দাঁড়াতে পারে 18,000 মেগাওয়াট পর্যন্ত। তাই লোডশেডিং এড়াতে শীতাতপ যন্ত্রের ব্যবহারে হ্রাস টানায় জোর দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। 18-19-এ না রেখে 20 এসব ইয়েতে না রেখে আমরা যদি এয়ার কন্ডিশনারগুলোকে যদি ইয়েতে ব্যবহার করতে পারি, 25-26 করতে পারি, তাহলে কিন্তু 3,000 মেগাওয়াটের 2 থেকে 3,000 মেগাওয়াটের মতো ওই যে কুলিং লোড কমে যাবে। আদানির কেন্দ্রসহ ভারত থেকে আমদানি হচ্ছে 1,700 মেগাওয়াট বিদ্যুৎ। আমদানি কমায় চাপ বেড়েছে বাড়তি দামের তরল জ্বালানির বিদ্যুতে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে আসছে 5,500 মেগাওয়াটের মতো
কয়লা থেকে প্রায় 4500, দিনের বেলায় সৌর বিদ্যুৎ মিলছে 500 থেকে 700 মেগাওয়াট পর্যন্ত। সর্বোচ্চ যেটা বলি আমরা ম্যাক্সিমাম, এটা কিন্তু এপ্রিলেই হয়, এপ্রিলের শেষের দিকে। সো এইবার এপ্রিলের শেষের দিকে কতখানি গরম পড়বে তার উপরেও নির্ভর করবে যে আমরা কতখানি চাপে থাকব। তা আমার ধারণা 1000 মেগাওয়াট তো মানে হবেই লোডশেডিং ইয়েতে, কিন্তু এটা আমি মনে করি যে 3000 মেগাওয়াটেও এটা চলে যেতে পারে। এদিকে বেসরকারি খাতের আইপিপিগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া এখনও 15,000 কোটি টাকার বেশি। এতে তাদের জ্বালানি আমদানির সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন এতে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে দাম বাড়িয়েছে সরকার। তবে ক্যাবের অভিযোগ, কারসাজি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রমজান মাস জুড়ে চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ সংকট নিরসনে তৎপর ছিল সরকারি বিভিন্ন সংস্থা। তারপরও নির্ধারিতর চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ছিল। এর মধ্যে রোববার হঠাৎ লিটারে 14 টাকা দাম বাড়ায় মিল মালিকরা। মঙ্গলবার সেই দামকেই স্বীকৃতি দেয় সরকার। আবারও ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশের মানুষ সবাই সাফার করবে, যারা নিম্ন মধ্যবিত্ত তারা সবাই সাফার করবে। যেটা বাড়া দিচ্ছে প্রতিটা 14 টাকা লিটার, এটা নিয়ে আমাদের মাসে অনেক টাকা বাইরে যায়। আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে সরবরাহ সংকট কেটে যাবে। আন্তর্জাতিক বাজারের উপর দামের উপর সামঞ্জস্য রেখে দাম নির্ধারিত হয়। তবে দাম বাড়া এবং কমে সেটি বাজারের উপরেই নির্ভর করে সেটি হয়েছে। তবে কনজিউমার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে তেলের দাম বাড়িয়েছেন। সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। এটা কিন্তু শুভ লক্ষণ না ব্যবসার ক্ষেত্রে। এটা অবশ্যই একটা বাজে উদাহরণ, বাজে দৃষ্টান্ত। মিল মালিক ও সরকার ঘোষিত বোতলজাত সয়াবিন তেলের নতুন দর প্রতি লিটার 189 টাকা, খোলা তেলের দাম 169 টাকা লিটার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে সিলেট ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে কিনা, থাকলে কেমন দেখছেন, এবং একবারে এরকম এত দাম বেড়ে যাওয়ায় লিটার প্রতি ভোক্তা পর্যায়ে প্রতিক্রিয়া কেমন? দেখুন, আসলে তেলের দাম বৃদ্ধির কারণে সিলেটের বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এবং আপনি জানেন যে রোজা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু সিলেটের বাজারে ভোজ্য তেলের যে দামের একটি তারতম্য ছিল, পাশাপাশি একটি সংকটও ছিল। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে সবচেয়ে বড় যে বাজারটি রয়েছে কালীঘাট এলাকার যে বাজার, সেখানে। এবং এখানে এসে আমরা সকালে বিভিন্ন ক্রেতা যারা এখানে এসেছিলেন তেল কিনতে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে গুরুতর যে তাদের অভিযোগটি, সেটি হলো যে তেলের দাম যেটি বৃদ্ধি হয়েছে সেটিতে আসলে আজকে থেকে কার্যকর হবে, বা নতুন যে তেলগুলো আসবে সেগুলো সেটি কার্যকর হবে। কিন্তু অনেক ক্রেতাদের অভিযোগটি হচ্ছে এরকম যে পুরনো যে তেলগুলো যারা বিক্রেতারা আগে থেকে কিনে এনেছেন, সেই তেলগুলো কিন্তু এখন তারা নতুন নির্ধারিত দামে তারা বিক্রি করছেন, এমনটি ছিল ক্রেতাদের অভিযোগ। পাশাপাশি ক্রেতারা আরেকটি বিষয় জানাচ্ছেন যে আসলে যে পরিমাণ তেলের চাহিদা তাদের থাকে, অর্থাৎ যদি কারো 5 লিটারের বোতলের চাহিদা থাকে 2টি কিংবা 3টি, তো সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারা সেটি দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে 1 লিটার তেল তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে। তো বিক্রেতারা বলছেন যে আসলে তাদেরও যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ চাহিদা অনুযায়ী কিন্তু তারা যারা আড়তদার কিংবা যারা পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু সেই পরিমাণ তেল তারা পান না। এবং তাদের চাহিদা অনুযায়ী তো তেল তারা পানই না, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি তারা বলছেন যে আসলে এই যে সয়াবিন তেল যখন তারা কিনতে যান, তখন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে
প্যাকেজ হিসাবে সেই প্রোডাক্টগুলো তাদেরকে কিনতে হয়। বিশেষত তারা জানিয়েছেন তাদেরকে অনেক ক্ষেত্রে কয়েক কেজি চা পাতা কিনতে হয়, তাদেরকে চাল কিনতে হয় এবং এই ধরনের নানা পণ্য সামগ্রী কিন্তু এই তেলের সাথে তাদেরকে কিনতে হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে তাদের যে লাভ কিংবা তাদের যে ব্যবসায় যে তাদের বিনিয়োগ সেটি করে আসলে তাদের পুষিয়ে নেওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। এবং এই বিষয়ে আসলে মূলত ক্রেতারা যারা রয়েছেন তাদের অভিযোগটি হচ্ছে আর একটু এরকম যে বাজারে কিন্তু বিভিন্ন পণ্যের দামই কিন্তু এখন বাড়ছে এবং রমজান মাসে দেখা গিয়েছিল আসলে বেশ কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু এখন আবার সেগুলো বাড়ছে। তো সেক্ষেত্রে ক্রেতারা চাচ্ছেন যে নিয়মিত যাতে বাজার মনিটরিং হয় এবং তবে প্রশাসনের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম, তাদের যে বাজার মনিটরিং সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তো প্রশাসন বলেছে যে আসলে এই বিষয়ে বাজার মনিটরিং তারা কিন্তু শিগগিরই করবেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ রানা, আপনি সাথেই থাকবেন। এবার দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরের সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন। আসলে আপনাকে বলি যে এই দিনাজপুরে কেন সারা দেশেই হঠাৎ করে যে এই সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতে করে কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ বা নিম্নয়ের মানুষ বা মধ্যবিত্ত এদের আসলে চরম তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ এই সময় কিন্তু আসলে শুধু সয়াবিনের তেলের দাম লিটারে 14 টাকা বেড়েছে তা কিন্তু না, প্রতিটি সবজির দাম কিন্তু আসলে দ্বিগুণ হয়েছে। আলু, পটল, বেগুন যে সবজিগুলো ছিল সেগুলোর দামও কিন্তু দ্বিগুণ হয়েছে। এবং আপনি জানেন যে আজকে থেকে কিন্তু আসলে চাল আমদানিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু গত 3 দিন থেকে কিন্তু চালের দামও বেড়ে গেছে। ফলে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন বেঁচে থাকার জন্য সেগুলোর কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে, যার ফলে কিন্তু তেলের দামটা একেবারে লিটারে 14 টাকা বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু তীব্র প্রতিক্রিয়া। আমি যারা তেল ক্রেতা বা বাজারে যারা আসছিলেন আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা মানে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যে আসলে একেবারে কিন্তু এই হঠাৎ করেই 1 লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়াটা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। তারা বলছিলেন যে হয়তো বা ধাপে ধাপে যদি জিনিস এটা বাড়ানো যেত তাহলে হয়তো সহনীয় হতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু এই সবজির দামও যে বেড়েছে তা না, বাজারে কিন্তু হঠাৎ করে ব্রয়লার মুরগি এবং মাছের দামও কিন্তু বেড়ে গেছে। এতে করে কিন্তু আসলে মানুষজন কিন্তু এই তেলের যে হঠাৎ করে এই 14 টাকা লিটারে বেড়ে যাওয়াতে কিন্তু আসলে মেনে নিতে পারেনি। তারা বলছেন যে আসলে বাজার যে মনিটরিং এর বিষয়টা, বাজার মনিটরিং একেবারেই নেই। বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু আসলে বাজারে যখন যে জিনিসের দাম ইচ্ছা মতন বিক্রেতারা বাড়াচ্ছেন, ফলে এর কিন্তু সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ক্রেতাদের উপরে। তো সাধারণ ক্রেতারা জানিয়েছেন যে জিনিসপত্রের দাম যেভাবে ওঠানামা করতেছে সেই হিসাবে কিন্তু আসলে বাজারে কিন্তু মনিটরিং হচ্ছে না। যার কারণে বাজারে মনিটরিং যদি হতো, শুধু তেলের দামের পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে সেগুলো তুলে রাখা যেত, তখন কিছুটা আসলে বাজার সহনশীল থাকতো। এই কারণে সাধারণ ক্রেতারা জানিয়েছেন বাজার মনিটরিং বাড়ানোর জন্য। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। সিলেট ও দিনাজপুর থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তেল ও গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছে জামাতে ইসলামী। এ দুই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে, শিল্প উদ্যোক্তাদের মাঝেও আশার সঞ্চার হয়েছে। বিগত সরকারের আমলে না পারলেও বর্তমানে অনেকেই নতুন শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এমন সময়ে গ্যাসের দাম বাড়ানোকে যুক্তিসঙ্গত কাজ হিসেবে দেখছে না জামাত। এদিকে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে, তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়াবে। শুধু ব্যবসায়ীদের দাবিতে নয়, ভোক্তা সংগঠন ও শ্রমজীবীদের মতামতের ভিত্তিতে এ দাম নির্ধারণ করতে হবে। ভরা মৌসুমেও রাজধানীর বাজারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 15 টাকা পর্যন্ত বেড়ে মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। এটি আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে কৃষকরা বলছেন, দাম না পাওয়ায় বাধ্য হয়ে সংরক্ষণ করছেন তারা। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ভরা মৌসুমে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকে, কিন্তু রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ করে পহেলা বৈশাখের পরপরই আড়তগুলোতে কমে যায় পেঁয়াজের সরবরাহ, এতে বাড়তে শুরু করে দাম। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই পাইকারিতে দাম বেড়ে গেছে। পেঁয়াজ ইতোমধ্যে মজুত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বাজারে এখন বর্তমান আপনার চলতেছে 50 টাকা কেজি, আর যেটা ফরিদপুর ওটা 45-46, আবার পাবনা এর চেয়ে ভালো যেটা এটা আপনার 55। কম উঠতেছে পেঁয়াজ,
বেচতেছে না গৃহস্থেরা, তার জন্যই মানে খরিদ্দার বেশি, কাস্টমার বেশি, পেজ কম উঠতেছে। এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা এখন থেকেই পেঁয়াজ কিনে মজুত করছেন, আবার অনেকেই বেশি করে পেঁয়াজ কিনে রাখছেন, ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। দাম বাড়লো, এটি রাখি পেঁয়াজ, আলি পেঁয়াজ তো এটি রাখার জন্য বিরজ চাঙের উপরে রাখতেছে। তবে কৃষকরা বলছেন এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে, উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় আপাতত বিক্রি না করে সংরক্ষণের প্রতি আগ্রহ তাদের। কিছু জায়গায় শিলা বৃষ্টি বা দানা কারেন্ট পক্ষে পুড়ে গেছে, অনেকের চিন্তা ভাবনা করতেছে যে দানা এবার হয়তো দাম বাড়বে, যার কারণে পেঁয়াজটা আমাদের রাখারই দরকার। কিছু মাছ বেচছে, চাকা পর্যন্ত উঠেছে, তখন বেচছে, এমন মানুষ হয়ে গেছে উঠে না, সব যাই করে ছুঁয়ে দিচ্ছে, আগে উঠে। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের, তাই দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে চাল ও ধানের নতুন দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই, আবার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃষি অফিসে যোগাযোগ করছেন অনেক কৃষক। আসন্ন বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। গত বছরের চেয়ে কেজি প্রতি দাম বেড়েছে ৪ টাকা। তবে নওগাঁর চাষিরা বলছেন উপকরণের দাম বাড়ায় নতুন দামেও লোকসান কমবে না। ১৪৪০ টাকা দাম, এটা সরকার ব্যান দিছে, কিন্তু আমাদের ১৫০০ টাকা হলে আমাদের একটু গায়ে গায়ে একটু যায়। ধান এবং চাউলের মূল্যটা নির্ধারণ করা হচ্ছে, সেটা সমন্বয় করা হোক। ধানের মূল্য ৩৬ টাকা হইলে চাউলের মূল্য অবশ্যই ৫৫ টাকা হতে হবে। দিনাজপুরে আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্য ছিল ১৭,৯৯১ টন, কিন্তু সংগ্রহ হয় মাত্র ২,০৮০ টন। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ পান না তারা। আর ব্যবসায়ীরা বলছেন ধানের তুলনায় চালের দাম বাড়েনি। গুডাউনে তো ধানও দেওয়া পারে না, এখন গুডাউনে যদি ধান দিবাও চাই তাহলে মনে করেন আরো হয়রানি হতে হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, ধানের দাম বাড়ায় লাভ হবে চাষির। তো সরকার যে ধান এবং চালের মূল্য নির্ধারণ করেছে, আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবে এবং মিল মালিকগণও স্বচ্ছন্দে তাদের চুক্তিকৃত চাল গুদামে সরবরাহ করতে পারবে। বগুড়ায়ও আমন মৌসুমে চাল ও ধানের সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। সরকারের সাথে বাজারের দাম দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন চাষিরা। এক সময় দেখা যায় যে ধান ভিজা, আবার নিতে চায় না, আবার সেটা যদি ব্যাক করে লেসি আমাকে গাড়ি ভাড়া খরচা বেশি পড়ে যায়। কুষ্টিয়ার মিল মালিক ও চাষিরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে খুচরা বাজারে চালের দাম বাড়ার শঙ্কায় মিল মালিকরা। সরকার হলো ধানের দাম বৃদ্ধি করেছে, এটা আসলে কৃষকদের জন্য ভালো। আগে ছিল ৩৩ টাকা, এখন ৩৬ টাকা। ব্রাহ্মণবাড়িয়াতেও ধানের দামে খুশি কৃষক। এরই মধ্যে কৃষি অফিসে অনেকে খোঁজ খবর নিচ্ছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, এবারের দাম নিয়ে কৃষকরা কি বলছেন? লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে একটা শঙ্কার কথা অনেকে বলছেন, তো লক্ষ্যমাত্রা অর্জনের আসলে সম্ভাবনা কতটা রয়েছে? আমি আপনাকে নওগাঁর কথা যদি বলি, আপনি জানেন যে নওগাঁ কিন্তু দেশের অন্যতম ধান এবং চাল উৎপাদনকারী জেলা। এই জেলা থেকে কিন্তু প্রতি বছরই আপনার সারা দেশে কিন্তু চাল সরবরাহ হয়ে থাকে। আমি এখানকার সরকারি খাদ্য গুদামগুলোতে আপনার সংগ্রহ অভিযানে যদি কথা বলি, গত 4 বছর ধরে এখানে কিন্তু ধান সংগ্রহ হয়নি এবং এই লক্ষ্যমাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। আর ধানের লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে। আর চালের কথা যদি বলি, এখানকার যারা মিলার তারা যেটি বলছেন যে প্রতি বছরই তাদেরকে কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা এমনকি 60 টাকা ক্ষতি স্বীকার করে তারা কিন্তু সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে আমরা এটি করছি সরকারকে সহযোগিতা এবং আমাদের লাইসেন্স বাঁচানোর স্বার্থে। আমরা কিন্তু একান্তই মানে কোনো লাভের আশায় কিন্তু আমরা এখানে দিতে পারছি না। আর এবারকার যদি আপনার সংগ্রহের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এ প্রসঙ্গে আমার সঙ্গে কথা হয় এখানকার জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেন চকদারের সঙ্গে। তিনি বলেছেন যে এবারে কিন্তু প্রতি কেজি চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আপনার 36 টাকা 36 টাকা। তিনি যেটি বলেছেন যে 36 টাকা যদি আপনার সংগ্রহ লক্ষ্যমাত্রা হয় ধানের, সেক্ষেত্রে কিন্তু চালের কমপক্ষে সংগ্রহ লক্ষ্যমাত্রা হওয়া উচিত ছিল 55 থেকে 56 টাকা। তিনি বলেন
যে এই অবস্থাতেও কিন্তু তারা এবারও কিন্তু বরাবরের মতো বৈষম্যের শিকার হয়েছেন। এবারেও যদি তাদেরকে আপনার সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে 5 থেকে 6 টাকা ক্ষতি স্বীকার করেই কিন্তু আপনার চাল সরবরাহ করতে হবে। তারা যেটি বলছেন এবং সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে চালের মূল্য পুনঃবিবেচনার জন্য। তারা বলছেন এই অবস্থাতে যদি তাদের চাল সরবরাহ করতে হয়, আগে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অর্থাৎ নির্দলীয় এই সরকারের আমলেও তারা কিন্তু আসলে আবারও ক্ষতির শিকার হবেন। আরেকটি তথ্য আপনাকে জানাবো যে এখানকার কৃষক যারা, তারা যেটি বলছেন যে আসলে এবারে ধানের যে মূল্য সরকার নির্ধারণ করেছে, এক্ষেত্রে কিন্তু তারা গুদামে ধান দিতে উৎসাহী। তারা যেটি বলছেন যে যদিও অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, গুদামে নিয়ে গেলে আপনার এই মহেশজার সমস্যা, ধারা চালা এগুলো সমস্যা হয়, আর সবচেয়ে বড় যেটি সমস্যা, তারা কিন্তু নগদ টাকা পান না। এই নগদ টাকার জন্য তাদের লাইন দিতে হয়, ব্যাংকে যেতে হয়। এই ঝামেলাগুলোর কারণে তারা উৎসাহিত ছিলেন না। সর্বোপরি তারা বাজারেই কিন্তু সরকারি গুদামের চেয়ে বেশি দাম পাচ্ছিলেন, যে কারণেই তারা কিন্তু আসলে গুদামে যাচ্ছিলেন না। কিন্তু এবারে যেহেতু ধানের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 36 টাকা প্রতি কেজি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা এবারে গুদামে ধান সরবরাহ করবেন বলে আমাকে জানিয়েছেন এবং এবারে কিন্তু ধানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর ধান চাল সংগ্রহ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম। বাগদা চিংড়িতে মরক লাগায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। বছরের শুরুতে 1/3 ঘেরে মরক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা তাদের। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি ঘেরে পানি কমে যাওয়ায় গরমে মরে যাচ্ছে চিংড়ি। সাতক্ষীরার 7 উপজেলার বিভিন্ন ঘেরে বাগদা পোনা ছাড়েন চাষিরা। গত বছরের মতো এবারও পোনা ছাড়ার কিছুদিন পর হতেই মারা যাচ্ছে চিংড়ি। 2 সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। চাষিদের অভিযোগ, মানসম্মত পোনা না পাওয়া এবং অতিরিক্ত গরমে দেখা দিয়েছে মাছের মরক। প্রতিরোধে মৎস্য বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। কিছু পোনা সরবরাহের কারণে মারা যায়, কিছু প্রযুক্তি ব্যবহার করতে আমাদের যে মৎস্য কর্মকর্তাগুলো আছে, যেগুলো আমাদের প্রযুক্তি ব্যবহার করার নিয়ম শিখাই দিলে এগুলো ভালো হতো, কিন্তু তারা তো মাঠ পর্যায়ে দেখা যায় না। প্রথম ধাপে পোনা ছাড়ার পর মাছ ধরার আগ মুহূর্তে মরক লাগায় উজাড় হয়েছে বেশিরভাগ ঘের। অনেকের অভিযোগ, কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হওয়ার কারণে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এই যারা হ্যাচারি করেছে এনারা ঠিক মতন এদের প্রোডাকশন দিচ্ছে না, খাওয়া দাওয়া কম, যে আটিমাগুলো যায় এগুলো খারাপ। আমরা ভালো মানের গুণগত মানের ওই রেনু পেতাম, কিন্তু না পাওয়ার কারণে এই একটা হচ্ছে, আর আরেকটা দিক হচ্ছে অত্যাধিক গরম। নিম্নমানের পোনা ঘেরে না ছাড়ার পাশাপাশি ঘেরে 3 থেকে 5 ফুট পানি রাখার পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। নিয়মিত মনিটরিং করছি এবং পোনা ব্যবসায়ী এবং হ্যাচারি মালিক তাদের সাথেও এই বিষয়ে কথাবার্তা হতে যে কোনোভাবেই, এবং তারাও এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কোনো পোনা ছাড়তে কাছে বিক্রি করবে না। টেম্পারেচারও বাড়তেছে। এবার সাতক্ষীরায় 55,000 ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 মেট্রিক টন। তবে বেশিরভাগ ঘেরে মরক লাগায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির প্রজ্ঞাপন অনুযায়ী সুতা, গুঁড়া দুধ, টোব্যাকো, নিউজ প্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজ ও কাগজের বোর্ড সহ একাধিক পণ্য আমদানিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনবিআর এর প্রজ্ঞাপনে বলা হয়, নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। তবে ভারতের ক্ষেত্রে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, সিরামিক ও স্যানিটারি পণ্য, স্টেইনলেস স্টিলের পণ্য, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স পণ্য ভারত থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।